ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন হলে বিগত বছরগুলোতে সাধারণ জ্ঞান প্রশ্ন কোথা থেকে এসেছিল, উত্তর করার প্রসেসটা কি, এবং একবারে আমি যে নিয়মে উত্তর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে 50-এ 47টা এমসিকিউ কারেক্ট করেছিলাম, সেই প্রসেসটা তোমাকে দেখাই। এখানে একটা প্রশ্ন, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? তাহলে দেখো, ইউরোপের ককপিট, ককপিট বলতে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে, যে ইউরোপের যুদ্ধক্ষেত্র আসলে কোন দেশটাকে বলা হতো। এখানে ইউরোপের বিভিন্ন দেশের নাম আছে, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি কিংবা ফিনল্যান্ড। সো এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে বেলজিয়াম, এবং বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস। এটা আমরা অনেক সময় পরীক্ষায় আসতে দেখি। বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস, আর ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসেলিয়া, কি ব্রাসেলিয়া। এবং ব্রাজিলের মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে, একসময় পর্তুগিজরা ব্রাজিলে শাসন দমন করেছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে যে ব্রাজিলের মানুষ কোন দেশের ভাষায় কথা বলে, পর্তুগিজ ভাষা। নেইমার এই যে কথা বলে, এটা পর্তুগিজ ভাষায় কিন্তু কথা বলে। সো ব্রাসেলস থেকে আমাদের মনে হয়েছে ন্যাটোর সদর দপ্তর কিন্তু বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই 1949 সালে আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দলের গঠন আমরা দেখি, সেটা ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগের গঠন হয়েছিল তোমার এই 1949 সালে। আর এর আগের বছর 1948 সালে আমরা দেখি যে তোমার ইয়েতে ছিল, তোমার মাদার তেরেসাকে ভারতের নাগরিকত্ব দেয়া হয়, এবং আমরা বিশ্ব মানবাধিকার সংস্থার একটা উত্থানে 1948 সালে দেখতে পাই। তো আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে বর্তমানে যে নিষিদ্ধ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ গঠিত হয়েছিল তোমার 1955 সালে। 1955 সালে আওয়ামী লীগ গঠিত হয়েছিল। এই 1955 সালে বাংলা একাডেমির গঠনও আমরা দেখতে পাই। বাংলা একাডেমিতে আমরা বইমেলা হতে দেখি প্রতি বছর। এই বাংলা একাডেমি গঠিত হয়েছিল 1955 সালে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গত বছর এসেছে। তার মানে দেখো, একটা প্রশ্ন পড়তে গিয়ে আমরা কই দৌড়াচ্ছি, জাস্ট প্রসেসটা বুঝবে। এই প্রসেসটা ধরতে পারলে সহজ। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরের বছর 1956 সালে পাকিস্তানের সংবিধান রচনা করা হয়। সেই পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আর ভাষা আন্দোলন করি আমরা 1952 সালে। পরবর্তীতে 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হয়। আর 1954 সালে সেই যুক্তফ্রন্টের নির্বাচনে তোমার নৌকা ছিল তাদের প্রতীক, অর্থাৎ বাংলা থেকে যারা নির্বাচন করেছিল তাদের প্রতীক ছিল নৌকা। তো 1954-55 আমরা দেখলাম, এবং 1956 সালে তুমি দেখবা আমাদের বিখ্যাত মানিক বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিল। 1909 সালে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছে। 1908 সালে তোমার সাঁওতালপাড়া গ্রামে, 24 পরগনার সাঁওতালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং 1956 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং একই সালে মেবি জসিমউদ্দিনও মৃত্যুবরণ করেছিলেন। 1903 ছিল জসিমউদ্দিনের জন্ম, আর মারা গিয়েছিল মেবি 1956 সালে। সেইভাবে একটু মিলিয়ে পড়লে আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেকাংশে সহজ হয়ে যায়। এই যে 1903 সালের কথা বললাম, এর পরের বছর 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়। ফুটবল ফেডারেশন আছে না, যেটা বিশ্বকাপ ফুটবল আয়োজন করে, ফিফা কিন্তু 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সো এগুলোকে একটু মিলিয়ে পড়লে আমাদের জন্য চান্স পাওয়াটা সহজ হয়। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে। এখন সুইজারল্যান্ডের কথা যেহেতু এসেছে, ইউরোপের ককপিট বলা হয়ে থাকে। এই যে দেখো, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। ঠিক একইভাবে ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে। ইউরোপের খেলার মাঠ বা ক্রীড়াঙ্গন, ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে। তাই সুইজারল্যান্ডের জুরিখে আমরা ফিফার সদর দপ্তর অবস্থান হতে দেখি। আবার সুইজারল্যান্ডের জুরিখ এবং আমরা জেনেভাকে জানি ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত এবং সম্মেলনের নগরী। পৃথিবীর মানে যতগুলা তোমার হচ্ছে সদর দপ্তর আছে বা সংগঠন আছে, এদের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডের, এবং জেনেভাকে সম্মেলনের নগরী বলা হয়। আবার ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত স্থান হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। তো আমরা যদি এরকমভাবে দেখি যে ইউরোপের ক্রীড়াঙ্গন, আবার দেখো তৎকালীন সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাদা রাশিয়া বলা হতো
বেলারুশকে, অনেক সময় আসে সাদা রাশিয়া কাকে বলা হয়, বেলারুশকে। এবং বেলারুশের রাজধানীর নাম কিন্তু হচ্ছে মিনস্ক। বেলারুশের রাজধানীর নাম কি, মিনস্ক। এরপরে যদি আমরা যাই ফ্রান্সে, আমরা ফ্রান্স নিয়ে আগেও বলেছি, ফ্রান্স নিয়ে যদি আমরা ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে আমাদের চোখের সামনে ভেসে উঠবে ফরাসি বিপ্লব। কি আসবে, ফরাসি বিপ্লবের কথা আসবে আমাদের চোখের সামনে। সো ফরাসি বিপ্লব কবেকার ঘটনা, ফরাসি বিপ্লব হচ্ছে তোমার 1789 থেকে 1799 সালের ঘটনা। কার মধ্যে হয়েছিল, সাধারণ জনগণ এবং তৎকালীন সময়ে রাজার বিরুদ্ধে একটা সংগ্রাম হয়েছিল। রাজা কে ছিল, রাজা ষোড়শ লুই ছিল, ষোড়শ লুই। সেই ষোড়শ লুইকে পরাজিত করে 14 জুলাই বাস্তিল দুর্গকে আক্রমণ করে তার বিরুদ্ধে যুদ্ধ তারা ঘোষণা করে। এবং 14 জুলাই যে বাস্তিল দুর্গ আক্রমণ করে সেটা করেছিল 1789 সালে। আর বাস্তিল দুর্গ মূলত ছিল একটা কারাগার। কি ছিল, একটা কারাগার। এবং এই আন্দোলন শুরু হলে রাজা ষোড়শ লুইকে সাধারণ জনগণ এই ষোড়শ লুই বা সামন্ত প্রথার বিলুপ করে এই ষোড়শ লুইকে 1793 সালে গিলোটিন দিয়ে হত্যা করা হয়। গিলোটিন নামে একটা অস্ত্র আছে, সেটা দিয়ে তাকে জনসম্মুখে হত্যা করা হয়। রাজা ষোড়শ লুই তিনি বলেছিলেন আমি যা করি তাই রাষ্ট্র। তিনি ছিলেন স্বৈরাচার। তিনি বলেছিলেন আমি যা করি তাই আইন, আমি যা করি তাই আইন, এটা বলেছিলেন তিনি। এটা তার একটা উক্তি। এবং এর আগে রাজা চতুর্দশ লুই ছিল। চতুর্দশ লুই বলছিল আমি রাষ্ট্র, এগুলো অনেক সময় পরীক্ষা আসে। আর এই ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। আমরা নেপোলিয়নের নাম শুনেছি না, নেপোলিয়ন বোনাপার্ট যে পরবর্তীতে তোমার ওয়াটারলু যুদ্ধ করেছিল। সো এই নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, যার জন্ম হয়েছিল ইতালির কর্সিকা দ্বীপে। পরবর্তীতে আছে এবং এই ফরাসি বিপ্লবের মূল বাণী ছিল তোমার স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, যেটা যে জক রুশো দিয়েছিল। রুশোর বিখ্যাত বই ছিল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নামে বিখ্যাত বই ছিল। এবং সেখানে তিনি বলেছিলেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। মানুষ শুধু শান্তিভাবে বা স্বাধীনভাবে জন্মগ্রহণই করে, প্রতিটা ক্ষেত্রেই সে শৃঙ্খলাবদ্ধ থাকে। আর এই ফরাসি বিপ্লবের যে উক্তিটা, যে স্লোগানটা, যে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, সেই উক্তিটা দিয়েছিল তোমার যে জ্যাক রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের মাধ্যমে। এবং তৎকালীন সময়ে মন্টেস্কু ছিল অন্যতম নেতা, যার অন্যতম বই দ্য স্পাইরিট অফ লজ। আমরা তৎকালীন সময়ে ভলতেয়ারকে দেখি, সেও তার লেখার মাধ্যমে অবদান রাখেন। এবং আমরা চার্লস ডিকেন্সকে দেখি, তিনি বই লিখেছিলেন এ টেইল অফ টু সিটিজ নামে। তিনি বই লিখেছিলেন এ টেইল অফ টু সিটিজ, এটা চার্লস ডিকেন্সের লেখা বই। এবং এটাও তিনি ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করতে এবং মানুষের মধ্যে চেতনা বোধ আনতে লিখেছিলেন। তারপরে যদি একটু জার্মানিতে চলে যাই, কথা বললে কথা বাড়বে, সাধারণ জ্ঞান কিভাবে টেকনিকে পড়তে হয় জেনে রাখো। জার্মানির কথা বললে আমাদের হিটলারের নাম আছে। হিটলারের আগে জার্মানির অন্যতম সেরা তোমার হচ্ছে চ্যান্সেলর, তাদের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়। বাংলাদেশে যেমন বলে প্রধানমন্ত্রী, আমেরিকাতে যেমন বলে রাষ্ট্রপতি, তাদের দেশের চ্যান্সেলরকে বলা হয় সরকার প্রধান। তো আমরা হিটলারের নাম তো জানি। হিটলারের আগে তাদের অন্যতম সেরা সরকার প্রধান ছিল বিসমার্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের চ্যান্সেলর ছিল। এবং পরবর্তীতে 1933 সালে আমরা দেখি যে হিটলার জার্মানির চ্যান্সেলর হয়ে আসেন। এবং তিনি তার একটা গোপন পুলিশ বাহিনী রেডি করেন, যেটার নাম হচ্ছে গ্যাস্টাপো। এবং তিনি একটা অঙ্গীকার করেন যে হিটলারকে পৃথিবীর বুকে তিনি অন্যতম একটা সেরা রাষ্ট্র হিসাবে তুলে ধরবেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির উপর অনেক নিষেধাজ্ঞা, বাধা নিষেধ দেওয়া হয়। এবং সেটার পরিপ্রেক্ষিতে জার্মানির মানুষ শোষিত হয়েছিল। হিটলার নতুন করে স্বপ্ন দেখায় যে আমি পুরো পৃথিবী শাসন করব, জার্মানি জাতিকে একটা উন্মাসিক জাতি হিসাবে পুরো পৃথিবীর মানুষ জানবে। তো তার একটা গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গ্যাস্টাপো। এবং হিটলারের নিজের লেখা বই ছিল মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম।
এই বইটা তিনি 2 দফায় প্রকাশ করেন, 1925 সালে একবার, 1926 সালে একবার। মেইন ক্যাম্প 1925 এবং 26 সালে প্রকাশিত হয় এবং 1926 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঢাকায় এসেছিলেন। রবীন্দ্রনাথ তার জীবন দশায় 2বার ঢাকায় আসেন, একবার হচ্ছে 1926 আর একবার হচ্ছে 1898 সালে। এটাও পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ মোট কতবার ঢাকায় এসেছিলেন, 2বার। সো জার্মানির তোমার ছিল এবং পরবর্তীতে আমরা দেখি যে আস্তে আস্তে হিটলারের পতন হওয়ার পর হিটলারের স্ত্রী ছিল ইভা ব্রাউন এবং হিটলারের জন্ম কিন্তু ছিল তোমার অস্ট্রিয়াতে। এটা অনেক সময় আসে যে হিটলারের জন্ম কিন্তু আবার অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা এবং ভিয়েনাকে বলা হয় পৃথিবীর মানে ইউরোপের প্রবেশদ্বার, আর বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম, আর ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা। তো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, আর হিটলারের জন্ম অস্ট্রিয়া দেশটাতে। সো অস্ট্রিয়া দেশে কার জন্ম? হিটলারের জন্ম। এবং আমরা যদি একটু আস্তে আস্তে আগাই, পরবর্তীতে আমরা দেখি যে তাদের দেশে ভৌত সংস্কার এবং আদর্শ দ্বন্দ্ব থেকে তারা 1961 সালে বার্লিন প্রাচীর তৈরি করে, যে 2 জার্মানিকে তারা মানে বার্লিন প্রাচীর তৈরি করে জার্মানির শহরটাকে তারা 2 ভাগে ভাগ করে দেয়, অর্থাৎ শহরকে বার্লিন মানে শহরকে 2 ভাগে ভাগ করে দেয় জার্মানিতে। এবং এটা 1989 সালের দিকে এটা আবার বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়। তো বার্লিন প্রাচীর 1961 সালের দিকে তৈরি করা হয়, 1989 সালের দিকে সেই বার্লিন প্রাচীর ভেঙে আবার একত্রিত করা হয়ে থাকে। ফিনল্যান্ড নিয়ে যদি কথা বলি, পৃথিবীর সুখী দেশ বলা হয় ফিনল্যান্ডকে। আর ফিনল্যান্ড নিয়ে যে তথ্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে প্রতি বছর, সেটা হচ্ছে 1000 হ্রদের দেশ। অনেক সময় পরীক্ষায় আসে যে 1000 হ্রদের দেশ বলা হয় কাকে? সেটা হচ্ছে ফিনল্যান্ডকে 1000 হ্রদের দেশ বলা হয়। সো আমাদের সঠিক উত্তরটা বেলজিয়াম ছিল। আরেকটা প্রশ্ন দেখি, বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটা কোথায়? ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটাও কিন্তু বেলজিয়ামে এবং এটা নেপোলিয়ন বোনাপার্ট এবং ওয়েলিংটন ডিউকের সাথে হয়েছিল। ইংল্যান্ড এবং ইতালির একটা আদর্শিক দ্বন্দ্ব। সেইখানে হচ্ছে আমরা দেখি নেপোলিয়ন বোনাপার্ট তোমার হচ্ছে পরাজিত হলে তাকে দ্বীপে মানে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসনে পাঠানো হয়। এবং বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটি অবস্থিত হচ্ছে বেলজিয়ামে। আর আলামিন নামে একটা যুদ্ধক্ষেত্র আছে, সেই আলামিন যুদ্ধক্ষেত্রটি 2য় বিশ্বযুদ্ধের সময় মিশরে অবস্থিত ছিল। আবার আমরা দেখি কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ হয়েছিল মুসলিমদের মধ্যে, সেটা ছিল ইরাকের মধ্যে ছিল কারবালার যুদ্ধ। এবং ইরাকে আমরা বেবিলনের ঝুলন্ত উদ্যান দেখি। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ঝুলন্ত উদ্যান সেটা ইরাকে অবস্থিত, অর্থাৎ বেবিলনীয় সভ্যতাটাকে আমরা ইরাক কেন্দ্রিক পাই। তাহলে ইরাকে কিন্তু তোমার বেবিলনের ঝুলন্ত উদ্যান এবং কারবালার প্রান্তরটা ইরাকে আছে। এবং আলামিন নামে 2য় বিশ্বযুদ্ধের সময় একটা যুদ্ধক্ষেত্র মিশরের মধ্যে ছিল। এবং বাকি তথ্যগুলো তো আমরা দেখেছি। সো এই ক্ষেত্রে বেলজিয়াম সম্পর্কে তুমি একটু জেনে রাখলা যে তাদের রাজধানীর নাম ব্রাসেলস এবং ওয়াটারলু নামে যে বিখ্যাত যুদ্ধক্ষেত্রটা সেটাও কিন্তু তোমার এই বেলজিয়ামেই ছিল। তাই বেলজিয়ামকে বলা হতো যে ইউরোপের ককপিট, অর্থাৎ ইউরোপের যুদ্ধটাই হতো তোমার বেলজিয়ামের মধ্যে যায়। এবং এখনও কিন্তু সেই জায়গায় এই তথ্যগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে। তুমি ওয়াটারলু নামক জায়গায় গেলে তুমি সেখানে ওয়াটারলু যুদ্ধ যে হয়েছিল সেই জিনিসটা দেখতে পারবা। সো পরবর্তীতে আমরা দেখি যে নেপোলিয়নও আস্তে ধীরে পরবর্তীতে মারাই যান। সো এইভাবে তুমি যদি রিলেট করে একটা তথ্যের সাথে অসংখ্য তথ্যের অবতারণা করতে পারো, তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে। এবং এগুলো আমাদের ফ্রি ক্লাস, আমরা আমাদের পেইড ব্যাচে একেবারে ধরে ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির A to Z পড়িয়ে থাকি। আমাদের ব্যাচটার নাম মূলত হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ। এই টার্গেট ডিউ ব্যাচে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষার কোর্সও করাই। একেবারে যাদের বেসিকে প্রবলেম ইংরেজি এবং বাংলা সাধারণ জ্ঞানে, তাদেরকে টেকনিক দিয়ে এইভাবে প্রশ্ন সলভ করিয়ে আমরা বেসিক টু অ্যাডভান্স পড়িয়ে থাকি। এইচএসসি পরীক্ষার পরে আমাদের ব্যাচ শুরু হয়। 4500 টাকা কোর্স ফি, ডিসকাউন্টে আমরা 2999 টাকা নেই। এবং আমাদের এই ব্যাচে আমরা এতটা ধরে ধরে পড়াই, একজন স্টুডেন্ট নিজ থেকেই বলা যে ভাই আমার ইংরেজি বেসিক সমস্যা ছিল, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমি ভালো করছি, লিখিত পরীক্ষা ভালো হচ্ছে, আমার দ্বারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ। আমাদের এই আমাদের এই পেইড ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়। প্রতিটা ক্লাস আবার আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকে, তাই কোনো ক্লাস
মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবা। ক্লাস শেষে আমাদের যে লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হয়, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় প্রবলেম থাকলে সলভ ক্লাসেও প্রবলেম থাকলে তুমি আমাদের নাম্বারে সরাসরি কল দিতে পারো। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের বিকাশ নগদ নাম্বার। তুমি এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো যে তোমার সমস্যা কি, তুমি কেন আসলে পারছো না, এবং আমরা তোমার সকল সমস্যাকে গুরুত্ব দিয়ে লিখিত পরীক্ষাকে ধরে ধরে তোমাকে সমাধান করিয়ে তোমার ঢাকা ইউনিভার্সিটি যাত্রাটা পূরণ করব। এছাড়াও পরবর্তীতে রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া, অথবা তুমি যদি ঠান্ডা মাথায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্ল্যান করো, অথবা তুমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাও, আমাদের এক ব্যাচে ভর্তি হলেও এগুলোর জন্য ক্লাস করতে টাকা দেওয়া লাগবে না। কোর্স ফিতে ডিসকাউন্ট চলতেছে, তুমি আমাদের ক্লাস দেখো। আমাদের যারা টিচার আছেন সবাই ঢাকা ইউনিভার্সিটির, আমাদের ফ্রি ক্লাস, ডেমো ক্লাস দেখে তুমি ডিসিশন নাও। আমরা যেভাবে ধরে ধরে পড়াবো সেভাবে ধরে ধরে পড়লে, গত বছর আমাদের পেইড ব্যাচ থেকে 7ম হয়েছে নবনী ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই বছর তুমি এরকম টপ 10-এর মধ্যে আসতে পারো যদি আমাদের পড়ানোর সিস্টেম, সিকোয়েন্স, লেকচার শিট, PDF পরীক্ষাগুলোকে ক্যাচ আপ করতে পারো। সো ভর্তি চলতেছে, ডিসকাউন্টে ভর্তি হতে আজই নক দাও। যে কোনো দিন ভর্তি হলেই আমি তোমাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ব্যাচের মাধ্যমে তোমার ঢাবির স্বপ্ন জয় পূরণ হবে ইনশাআল্লাহ।